আসসালামু আলাইকুম। আমি নাইমুল মোর্শেদ নীরব এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং গতানুগতিকভাবে আমরা গত সিআরপিসির বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। তো তারই বেসিস ধরে আমরা গত ভিডিওতে আপিল সম্পর্কিত ডিটেলস আলোচনা করেছি। তার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা নালিশ, তদন্ত এবং বিভিন্ন স্টেপগত বিষয় আমরা আলোচনা করেছি সিআরপিসির। এবং আজকে আমরা আলোচনা করব সিআরপিসির রিভিশন সম্পর্কে। তো রিভিশন সম্পর্কে আলোচনার পূর্বে আমরা রিভিশন কোন কোন সেকশনে রিভিশন সিআরপিসিতে বলা আছে এবং সে রিভিশনটা কী এবং সিআরপিসিতে এ রিলেটেড কী কী নিয়মাবলী রয়েছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তো শুরুতেই আমাদের জানতে হবে যে রিভিশনটা অ্যাকচুয়ালি কী, সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার আইডিয়া প্রয়োজন। তো সেখানে রিভিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর্টের একটি তদারকি করার ক্ষমতা। যদি কোনো ধরনের আইনগত ত্রুটি হয় কোর্টের রায় বা আদেশের দ্বারা, সেই ক্ষেত্রে যদি ন্যায় বিচার ব্যাহত হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ কোর্ট মানে সেশন জাজ এই দুইটি কোর্ট চাইলে এই রিভিশন ক্ষমতাটি প্রয়োগ করতে পারে এবং তাদের কাছে কোনো আবেদনের মাধ্যমে বা আদালত তাদের স্বেচ্ছাকৃত ক্ষমতায় এই রিভিশনটি করতে পারে এবং সেখানে তারা চাইলে নথি তলব করতে পারে এবং অধিকতর অনুসন্ধান করতে পারে। এই ধরনের ব্যবস্থাগুলি তারা করতে পারে। এটা হচ্ছে একটি রিভিশন। যদি কোনো ধরনের আইনগত ত্রুটি দেখা যায় কোনো রায় বা আদেশের মাধ্যমে, সেটির ক্ষেত্রে এই হাইকোর্ট ডিভিশন এবং সেশন জাজ কোর্টে একটি রিভিশন দায়ের করা যায়। সেখানে সেটি তার আইনগত ত্রুটি আদৌ হয়েছে কিনা এবং সেখানে আইনগত ত্রুটির দ্বারা একটি ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা সেটি বিবেচনা করে সেটি অনুযায়ী প্রসিডিং অগ্রসর হবে। তো এখানে সেশন জাজ বা হাইকোর্ট ডিভিশন চাইলে এখানে এডিশনাল যে সেশন জাজ থাকে তাকেও চাইলে এখানে ট্রান্সফার করতে পারে, মানে তারও এখানে একটি ট্রান্সফার করা হলে তার একটি এখতিয়ার সেখানে রয়েছে। তো আমরা যেখানে যেটি বললাম যে তাদের নথি তলবের একটি ক্ষমতা থাকে, অধিকতর তদন্ত করার একটি ক্ষমতা, অনুসন্ধানের একটি ক্ষমতা থাকে। তো এখানে নথি তলবের ক্ষমতা সম্পর্কে বলা আছে ধারা 435-এ সিআরপিসির। তো ধারা 435-এ এখানে বলা আছে যে নথি তলবের ক্ষমতা তাদের থাকে। এখন নথি তলব করতে গেলে তারা কি কি করতে পারে, নিম্ন আদালত যেই দণ্ড দিয়েছে বা আদেশ দিয়েছে তার নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা সম্পর্কে সেখানে বিবেচনা করতে পারে। যে একটি আদেশ দিয়েছে বা দণ্ড দিয়েছে বা যে কোনো কিছু দেওয়া হয়েছে সেখানে সেটি নির্ভুল কিনা, আদৌ বিষয়টি যৌক্তিক কিনা বা সেটি বৈধভাবে দেওয়া হয়েছে কিনা বা যে আদেশটি দেওয়া হয়েছে সেটির বৈধতা রয়েছে, আইনত বৈধতা রয়েছে কিনা এবং মামলার যে কার্যক্রম রয়েছে সেই মামলার কার্যক্রমের রীতিসম্মত অনুযায়ী নর্মাল যে প্রসিডিং থাকে বা নর্মাল যে রীতিসমূহ থাকে, নিয়মাবলী থাকে, সেই নিয়ম অনুযায়ী সেখানে প্রসিডিংটি অগ্রসর হয়েছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করবে এবং প্রমাণ করা হবে এখানে তারা 435-এর আন্ডারে। এবং নথি তলব করে আদালত এখানে দণ্ডটি কার্যকর করতে পারে বা দণ্ডটি স্থগিত রাখতে পারে এবং চাইলে তাকে জামিনে মুক্তিও দিয়ে দিতে পারে। এটি তার এখতিয়ারগত ক্ষমতা রয়েছে। এরপর আরেকটি যে কারণ বললাম সেটা হচ্ছে অধিকতর অনুসন্ধানের কথা। অধিকতর অনুসন্ধান পাঠানোর যে ক্ষমতাটি রয়েছে এটি সিআরপিসি 436 ধারা আলোচনা করা হয়েছে। ধারা 436 অনুযায়ী এখানে চাইলে 203 ধারায় যেই খারিজের কথা বলা হয়েছে, মামলা খারিজের কথা বলা হয়েছে, যে তদন্তের মাধ্যমে কোনো কিছু পাওয়া না গেলে, সেই কোনো ভিত্তি না থাকলে অভিযোগের, সেই ক্ষেত্রে চাইলে আদালত সেটি রিপোর্টটি গ্রহণ করে সেখানে মামলাটি খারিজ করে দিতে পারে। তারপর ধারা 204-এর সাবসেকশন 3-এ যেটি বলা হয়েছে যে প্রসেস ফি যেটি আছে সেই প্রসেস ফি যদি না দেওয়া হয়, সমন ইস্যু করার জন্য যে প্রসেস ফিটি দিতে হয় সেই প্রসেস ফিটি যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে এবং অব্যাহতি যদি প্রদান করে কোনো ক্ষেত্রে, এইসব ম্যাটারের ক্ষেত্রে চাইলে হাইকোর্ট ডিভিশন তার অধীনস্থ যে কোর্ট আছে তাদেরকে বা সেশন জাজ কোর্ট তাদের অধীনস্থ যে সিজেএম আছে তাদেরকে অধিকতর অনুসন্ধানের জন্য পাঠাতে পারে। তাহলে এখানে মোট কথাটি হচ্ছে যে 203-এর যেই খারিজ যেটি মাত্র আলোচনা করলাম এবং 204-এর যেই খারিজের কথা বললাম বা অব্যাহতি যদি কোনো কারণে দেওয়া হয়, সেই সব ক্ষেত্রগুলোতে যদি আদালত মনে করে যে অধিকতর তদন্ত প্রয়োজন, অধিকতর অনুসন্ধান প্রয়োজন বা পক্ষ যদি মনে করে অধিকতর অনুসন্ধান প্রয়োজন, সেক্ষেত্রে তারা এই রিভিশন দায়ের করতে পারে। সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন তার অধীনস্থ কোর্টকে এবং সেশন জাজ কোর্ট তার সিএমএম বা সিজেম তার অধীনস্থ কোর্টকে অধিকতর অনুসন্ধানের জন্য বলতে পারে যে আদৌ সেখানে আইনগত ত্রুটি হয়েছে কিনা এবং ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা সেটি বিবেচনা করার জন্য। তো এটি ছিল অধিকতর অনুসন্ধান বিষয়ক আলোচনা বলি, সেটা ধারা 436-এ বলা আছে। এবং এখন আমরা দেখব রিভিশন আদালতের ক্ষমতা সম্পর্কে। রিভিশন আদালতের কী কী ধরনের ক্ষমতা থাকে। হাইকোর্ট ডিভিশনের ক্ষমতাটি সম্পর্কে বলা হয়েছে সিআরপিসি 439 ধারা অনুযায়ী এবং সেশন জাজ কোর্টে সেই ক্ষমতার কথাটি আলোচনা করা আছে ধারা 439-এর এতে বা ধারা 439-এর কতে।
তো তাদের যে ক্ষমতাগুলি থাকে, যেটা আমরা শুরুতেই দেখলাম, 435-এ নথি তলব করতে পারে তারা, তারপর 436 অনুযায়ী তারা চাইলে অধিকতর তদন্ত অনুসন্ধানের জন্য বলতে পারে। তো আর যে ক্ষমতাগুলি থাকতে পারে তাদের, সেটি হচ্ছে যে তারা শাস্তি বা দণ্ড স্থগিত করতে পারে, জামিন প্রদান করতে পারে। এবং আপিলের ক্ষেত্রে যেসব আমরা নিয়মাবলী দেখেছিলাম, ধারা 423, 26, 427, 428, সেই যে আপিলের যে ক্ষমতাগুলি রয়েছে, যেগুলো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আপিলের ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটিতে চ্যানেলে যে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই যে আপিল আদালতের ক্ষমতাগুলো বলেছিলাম, যারা 423, 26, 27, 28, সেই ক্ষমতাগুলি চাইলে রিভিশন আদালত সেম ক্ষমতাগুলি এখানে প্রয়োগ করতে পারে। যেমন হচ্ছে আমরা ধারা 487 দেখেছিলাম যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তারপর 428 অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ চাইলে করতে পারে। এই ধরনের বিষয়গুলি তারা এই ক্ষমতাগুলি তারা চাইলে প্রয়োগ করতে পারবে, এবং তারা চাইলে দণ্ড বৃদ্ধি করতে পারবে, দণ্ড কমাতে পারবে, খালাস প্রদান করতে পারবে, এবং অন্য কোনো দণ্ড যদি দিতে চায় সেক্ষেত্রে তাকে অন্য দণ্ড প্রয়োগ করতে পারবে। এখন আমাদের দেখতে হবে যে যেই বিষয়গুলো রিভিশন আদালত করতে পারে না, কোন কোন বিষয়গুলো রিভিশন আদালত করতে পারে না। কিছু নিয়মাবলী বা কিছু কার্যক্রম রয়েছে যেই ক্ষমতাগুলো রিভিশন আদালতদের দেওয়া হয়নি, সেই রিভিশন দায়েরের মাধ্যমে সেই আদেশগুলো কখনো দেওয়া যাবে না। সেটি হচ্ছে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যেত, সেই বিষয়ে সে আপিল না করে রিভিশন দায়ের করলে সেই রিভিশনটি গ্রহণ করা যাবে না। কারণ যেখানে আপিলের নিয়মাবলী রয়েছে সেখানে অবশ্যই নিয়ম অনুযায়ী আপিল পেশ করতে হবে। যদি এখানে নিয়ম হলো যে আপিল যদি করা যেত, করতে পারেনি, বা আপিলের সময় পেরিয়ে গেছে, সেই অবস্থান ব্যতীত এখানে আমার এখন হাতে সময় রয়েছে আপিল করার, কিন্তু আমি এখানে আপিল না করে ডিরেক্টলি রিভিশন করলাম, সেটা করা যাবে না। সেটি যেই পর্যাপ্ত কোর্ট রয়েছে তারা সেটি শ্রবণ করতে পারবে না। এবং খালাসের আদেশকে তারা দণ্ডে পরিণত করতে পারবে না। এই রিভিশন আদালতে সেই ক্ষমতাটি নেই। এবং তার পাশাপাশি যে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে রিভিশন হলো, সেই ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতো, যে ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডটি দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতো, সেই দণ্ডাদেশের বেশি তাকে সেই রিভিশনের মাধ্যমে দেওয়া যাবে না। আমরা শুরুতেই রিভিশন আদালতের ক্ষমতায় দেখেছি যে তাদের একটি ক্ষমতা রয়েছে যে তারা দণ্ড বৃদ্ধি করতে পারে, কিন্তু সেই ম্যাজিস্ট্রেট আদালতের যেই নির্দিষ্ট পরিমাণ ক্ষমতাটি রয়েছে, যেই পরিমাণ এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারের বাইরে যে সেই রিভিশন আদালত দণ্ড দিতে পারবে না। তো এই বিষয়গুলো রয়েছে যেখানে যেই বিষয়গুলো রিভিশন আদালত করতে পারবে না। তো আমাদের এখন আপিল এবং রিভিশনের যেই পার্থক্যগুলো রয়েছে, আমাদের সেই বিষয়গুলো একটু আইডিয়া রাখা দরকার। এই কারণ এগুলো ছিল রিভিশন সম্পর্কে মোট একটি নিয়মাবলী, যেগুলো আমাদের সিআরপিসিতে বলা আছে। এই নিয়মগুলি জাস্ট এখানে সিআরপিসিতে বলা আছে রিভিশন সম্পর্কে। তো আপিল সম্পর্কে আমরা গত ভিডিওতে দেখেছি, এবং রিভিশন সম্পর্কে আমরা আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করলাম। তো আপিল এবং রিভিশনের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে, সেটি হচ্ছে আপিলটি হচ্ছে নিম্ন আদালতের আদেশটাকে নিম্ন আদালতের যে আদেশ বা রায় রয়েছে সেটির যৌক্তিকতা, সেটাকে চ্যালেঞ্জ করে আপিল আদালতে বা উচ্চ আদালতে সেটি সম্পর্কে আবেদন করা আপিলের জন্য, যে সেটি তারপর তাদের ন্যায় বিচাররত যে রেমেডি রয়েছে সেটি গ্রহণ করার জন্য। এবং রিভিশনটি হচ্ছে যে আইনগত যদি কোনো ত্রুটি হয়, সেক্ষেত্রে ন্যায় বিচার ব্যাহত হলে উচ্চ আদালতের যে একটি তদারকি ক্ষমতা দেওয়া হয়েছে, সেই তদারকি তারা করতে পারবে। এবং দ্বিতীয় যে পার্থক্যটি হচ্ছে যে প্রশ্নের বিষয়টি, আপিলে আইনগত এবং ঘটনাগত দুইটি প্রশ্নই উত্থাপিত করা যাবে, কিন্তু রিভিশনে শুধুমাত্র সেখানে আইনগত বিষয়ে আলোচনা করতে হবে, তাদেরকে ঘটনাগত কোনো ধরনের বিষয়াদি বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে ধরন, সেটি হচ্ছে আপিল হচ্ছে মামলার একটি স্তর, মানে হচ্ছে একটি মামলার কন্টিনিউশন প্রসেস। সেটি হচ্ছে যে যখন আপিল করা হয় সেই মামলাটি চলমান আকারে ধরা হয়, কিন্তু এই রিভিশন কোনো একটি মামলার ধারাবাহিকতা নয় বা মামলার স্তর নয়। এটি যদি আইনগত ত্রুটি আসে এবং ন্যায় বিচার ব্যাহত হয়, সেক্ষেত্রে তার আবেদনের প্রেক্ষিতে বা আদালত স্বইচ্ছায় সেখানে চাইলে সেই রিভিশনটি নিতে পারে। কিন্তু আপিল এটি হচ্ছে অধিকার হিসেবে নয়, কিন্তু সেটিকে মানে একটি মামলার স্তর হিসেবেই রাখা হয়েছে, সেটি চাইলে তারা গ্রহণ করতে পারে। এবং দায়েরের বিষয়টি হচ্ছে যে এখানে আপিল পক্ষদেরই করতে হবে, কিন্তু 4 নম্বরে বলা হচ্ছে যে সেখানে রিভিশন সে নিজে বা স্বেচ্ছায় আদালত করতে পারে, আদালত সেখানে নিজে বা স্বেচ্ছায় করতে পারে, কিন্তু আপিল সেখানে অবশ্যই পক্ষদেরকে করতে হয়। এবং 5 নম্বর যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে যে আপিল এখানে দ্বিতীয়বার করার সুযোগ রয়েছে, যেটি আমরা আপিলের ক্লাসে আলোচনা করেছি যে কোন ক্ষেত্রে তারা দ্বিতীয় আপিল করা যায়। এখানে দ্বিতীয় আপিলের একটি সুযোগ রয়েছে, এবং কিন্তু ডিভিশনে কোনো দ্বিতীয় সিআরপিসিতে ক্রিমিনাল প্রসিডিউরে কোনো দ্বিতীয় আপিলের সুযোগ নেই। তারপর হচ্ছে যে ষষ্ঠ এবং শেষ আমরা যে পার্থক্যটি করতে পারি সেটা হচ্ছে খালাসের আদেশের বিরুদ্ধে আপিলে চাইলে দণ্ডাদেশ দেওয়া যেতে পারে, কিন্তু ডিভিশনে এখানে খালাস আদেশ দেওয়া হলে সেখানে দণ্ড দেওয়ার কোনো প্রসিডিউর নেই, সেখানে তারা দণ্ড দিতে পারবে না। তো এই ছিল আমাদের রিভিশন সম্পর্কিত আলোচনা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।